আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। খুব সামনেই অতি নিকটেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের পরীক্ষা হতে যাচ্ছে। অর্থাৎ ডিসেম্বর মাসের 13 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের পরীক্ষা আছে, তথা হচ্ছে মানবিক বিভাগের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আগামী 13 ডিসেম্বর। যেহেতু হাতে খুবই সময় কম, অর্থাৎ মোটামুটি 36 35 36 দিন ধরে নিতে পারো, 35 36 দিন সময় আছে। এই সময় অল্প সময়ে তুমি সাধারণ জ্ঞানের প্রিপারেশনটাকে কিভাবে গুছিয়ে নিবা সে বিষয়ে আজকে হচ্ছে আমি আলোকপাত করতে এসেছি। এবং সাজেশন ভিত্তিক, অবশ্যই এটা সাজেশন ভিত্তিক, অর্থাৎ সাধারণ জ্ঞানের সাজেশন ভিত্তিক একটা ক্লাস হতে চলেছে। আমরা একটু আসবো, আমরা একটু স্লাইডের দিকে তাকাই। বলছি যে ঢাবি ভর্তির জন্য সাধারণ জ্ঞান অংশে যেগুলো না পড়লেই নয়, অর্থাৎ অর্থাৎ যেগুলো পড়তেই হবে, যেখান থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে, ঢাকার বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা হয়েছে, এই জায়গাগুলো থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসতে আছে। অর্থাৎ এই জায়গাগুলো আমরা অবশ্যই পড়বো এবং গুরুত্ব সহকারেই পড়বো। পরবর্তীতে আসছি আমি। এখানে বলছে ঢাবির খ ইউনিটের জন্য কি কি পড়বা। তোমরা আসলে এই যে সময়টা আছে, অর্থাৎ 35 36 দিন যে সময়টা আছে, এটা খ ইউনিটের জন্য কোন টপিক গুলো এখন পড়বা এবং হচ্ছে সেটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, আত্মস্থ করার চেষ্টা করবা, এবং এই প্রশ্নগুলোই তুমি হচ্ছে পরীক্ষার খাতায় হচ্ছে পাবা এবং হচ্ছে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার যে জায়গাটা সেটা হচ্ছে নিশ্চিত করতে পারবা। আমরা হচ্ছে পরবর্তী জায়গায় যাই, অর্থাৎ পরবর্তী স্লাইডে যাই। ঢাবির বাংলাদেশ অংশে, অর্থাৎ বাংলাদেশ আমরা জানি যে সাধারণ জ্ঞান অংশ হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, যে বাংলাদেশ অংশ এবং হচ্ছে কি আন্তর্জাতিক অংশ। এখানে বলছে দেখো যে হচ্ছে বাংলাদেশ অংশের নিচের 12টি, অর্থাৎ নিচের 12টি সিলেক্টেড টপিক, অর্থাৎ 12টি বাছাইকৃত টপিক আমি হচ্ছে নিয়ে এসেছি, যেটাতে তোমরা হচ্ছে এই যে সামনের পরীক্ষাটাতে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কমন তুমি পাবাই। পরবর্তীতে আসছে যে কোন কোন বিষয় থেকে হচ্ছে প্রশ্ন আসছে আমরা একটু দেখব, এবং হচ্ছে কয়টা পর্যন্ত কয়টা প্রশ্ন আসছে সেটাও আমরা একটু দেখব। বলছে প্রথমটাই আমি নিয়েছি সাম্প্রতিক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কি বলছে? সাম্প্রতিক বিষয়। এখন যে এই যে সাম্প্রতিক বিষয়ের কথা বলছি, আমরা বিগত 3-4 বছর থেকে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে সাম্প্রতিক যে জায়গাটা আছে এখান থেকে মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন প্রতিবার হচ্ছে। অর্থাৎ আমার যে প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের 30টা প্রশ্ন, এখান থেকে যদি 5টা প্রশ্ন আমার চলে আসে সাম্প্রতিক, অর্থাৎ সাম্প্রতিকের জায়গাতে অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে গুরুত্ব দিতে হবে কোন কোন জায়গা থেকে সাম্প্রতিক প্রশ্ন আসছে এবং হচ্ছে আসার সম্ভাবনা বেশি, সেই জায়গাতেও আমাকে গুরুত্ব দিতে হবে। আমরা আসি। বলছে সাম্প্রতিক বিষয়, আমরা সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে 2-4টা বলছি আমি। এর পরবর্তী সময়ে অবশ্যই সাম্প্রতিক বিষয়ে 10 থেকে 12টা সিলেক্টেড টপিক দিব, ইনশাল্লাহ এর মধ্যে থেকে আশা করছি কমন পেয়ে যাবা তোমরা। তার মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক বলে যাচ্ছি সাম্প্রতিকে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে নোবেল পুরস্কার। আমরা হচ্ছে নোবেল পুরস্কার রিসেন্টলি হচ্ছে প্রকাশিত হয়েছে, নোবেল পুরস্কারটা দেখব। জুলাই সনদ যেটা কার্যকর হয়েছে সেই সনদটা দেখব, এবং হচ্ছে বাজেট এবং হচ্ছে কি অর্থনৈতিক সমীক্ষা, এবং হচ্ছে এই যে জায়গাগুলো আমরা হচ্ছে দেখে যাব, ইনশাল্লাহ এই জায়গা থেকে কমন পাবো। এবং হচ্ছে 2024 সালে যে জুলাই বিপ্লব হয়, অর্থাৎ গণ আন্দোলন যেটা হয়, গণ অভ্যুত্থান যেটা 2024 সালে জুলাই বিপ্লব, এখান থেকে মাস্ট প্রশ্ন থাকবে। এর আগেও মোটামুটি আমরা দেখেছি গত 2024-25 সেশন দেখেছি সমস্ত ভার্সিটি মিলে মোটামুটি 20টার মতো প্রশ্ন আমরা দেখেছি এই জায়গা থেকে হইতে। এবারও ইনশাল্লাহ দেখবো যে এখান থেকে আবারও প্রশ্ন এসছে, এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্লাস হচ্ছে ইউনুসকে নিয়ে প্রশ্ন থাকবে। আমরা আসি পরবর্তী যে জায়গাটা আমরা সিলেক্ট করেছি, বলছি যে 2 নাম্বার, যে হচ্ছে বাংলা সরি, বলছে যে প্রাচীন বাংলার ইতিহাস, অর্থাৎ প্রাচীন বাংলার যে ইতিহাস আছে সেই জায়গাটা সরি, প্রাচীন বাংলার ইতিহাস ও জনপদ। আমরা দেখে এসেছি যে জনপদ থেকে প্রশ্ন থাকে, জনপদ থেকে কি হয়, জনপদ থেকে এবং প্রাচীন বাংলার যে জায়গাটা আছে এখান থেকে কি, এখান থেকে আমরা প্রশ্ন এর আগে দেখে এসেছি। তো এই যে জায়গায় এখান থেকে মিনিমাম একটা প্রশ্ন আমরা পাবো, প্রাচীন বাংলা ইতিহাস এবং হচ্ছে কি জনপদ, এই জায়গাটা। পরবর্তীতে আসি, যে বলছে যে বাংলা এবং উপমহাদেশের মুসলিম শাসন। বলছে বাংলা ও উপমহাদেশের মুসলিম শাসন, এখান থেকে আমরা দেখে এসেছি যে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসছে, এখান থেকে কি আসছে, এখান থেকে প্রশ্ন আসছে। পরবর্তী আমরা যাই। বলছে 4 নাম্বার যেটা আমরা নিয়েছি, যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। ভারতবর্ষে কি
এটা হচ্ছে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আমল। অর্থাৎ ইউরোপীয়রা যখন আসলো আমাদের শাসন করলো একটা লম্বা সময়, এবং হচ্ছে ইংরেজ যে শাসন এসছে এই শাসনকালটা থেকে হচ্ছে একটা মার্ক আশা করা যায় ইনশাল্লাহ কমন থাকবে। পরবর্তীতে যে জায়গাটা আছে বলছে পাকিস্তান আমল, অর্থাৎ 1947 সাল থেকে 1970 সাল। একটি প্রশ্ন কমন অবশ্যই আমরা পাবো। পরবর্তী জায়গায় যাই, বলছে 1971 সালের মুক্তিযুদ্ধ। কি বলছে? 1971 সালের মুক্তিযুদ্ধ এবং হচ্ছে 2024 সালের আন্দোলন, অর্থাৎ 2024 সালের আন্দোলন অর্থাৎ কি জুলাই বিপ্লব নিয়ে অবশ্যই 2-3টা প্রশ্ন আমরা কমন পাবো ইনশাল্লাহ। পরবর্তী যে জায়গাটা আছে বলছে জাতীয় বিষয়বলি, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় বিষয়বলি আছে, বাংলাদেশের জাতীয় ফল ফুল, তারপর হচ্ছে পতাকা, বিভিন্ন যে জাতীয় বিষয়গুলো আছে, জাতীয় এই যে জায়গাটা আছে, জাতীয় যে জায়গাটা আছে, এখান থেকে আমরা প্রশ্ন আসতে দেখি, প্রতিনিয়ত প্রশ্ন আসতে দেখি। এই জায়গাটা আমরা হচ্ছে ভালোভাবে কি করব, আমরা ভালোভাবে পড়বো। এখান থেকে আশা করছি একটা মার্ক অবশ্যই কমন থাকবে। আচ্ছা, পরবর্তী আমরা 8 নাম্বার যে জায়গাটা নিয়েছি, অর্থাৎ 8 নাম্বার যে টপিক গুলো সিলেক্ট করছি, আমরা একটু দেখি বাংলাদেশের পরিচিতি, অর্থাৎ বাংলাদেশের যে পরিচিতির যে জায়গা আছে, প্রাথমিক যে ধারণাগুলো আছে, এই জায়গা থেকে আমরা দেখি অ্যাডমিশনের যে জায়গাগুলো আছে, অর্থাৎ ঢাবি বলো বা অন্যান্য ভার্সিটি গুলো আছে, যেহেতু ঢাবি নিয়ে কথা বলছি, এই জায়গা থেকে আমরা এর আগে প্রশ্ন দেখেছি। অর্থাৎ এই জায়গাটা বাংলাদেশের যে পরিচিতি আছে এটা আমরা দেখব, অর্থাৎ ভৌগোলিক পরিচিতি বাদ বাকি অন্যান্য যে পরিচিতি আছে এই জায়গাটা আমরা অবশ্যই কি করব, দেখব। পরবর্তীতে বলছে শিল্প, বাংলাদেশের শিল্প, অর্থাৎ শিল্প, এখন শিল্পর যে জায়গা আছে, তো এই শিল্পের জায়গাগুলো আমাকে দেখা লাগবে। পরবর্তী বলছে বাণিজ্য, অর্থাৎ বাণিজ্য যে জায়গাটা আছে, বাণিজ্য ঘাটতি প্লাস হচ্ছে কোন দেশের সাথে আমদানি রপ্তানি ইত্যাদি যা আছে সবগুলো কি আমাদের এখানে দেখতে হবে। এবং অর্থনীতি, অর্থনীতি বলতে গেলে যে বাংলাদেশের অর্থনীতির সাথে সম্পর্কিত যে জায়গাগুলো আছে, অর্থনীতির সাথে সম্পর্কিত যে বিষয়গুলো সম্পৃক্ত আছে সেগুলো আমরা দেখব। আশা করছি এই যে জায়গাটা আছে, অর্থাৎ শিল্প, বাণিজ্য এবং হচ্ছে অর্থনীতি, এই জায়গা থেকে আমরা অবশ্যই প্রশ্ন কমন পাবো। আচ্ছা, পরবর্তী আসি 10 নাম্বার, বাংলাদেশের উন্নয়ন প্রকল্প, অর্থাৎ বাংলাদেশের যে উন্নয়ন কাজগুলো হয়ে থাকে, অর্থাৎ বাংলাদেশের এখন যদি বলি যে কিছুদিন আগে হচ্ছে কি আমাদের হচ্ছে যমুনা রেল সেতু উদ্বোধন হয়েছে গত বছরে, এবং হচ্ছে যমুনা রেল সেতুর উপরে হচ্ছে কি এখন হচ্ছে ট্রেন প্রতিনিয়ত চলছে। যে এই যে উন্নয়ন প্রকল্পগুলো আছে, বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পগুলো আছে, এই প্রকল্প থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। অর্থাৎ রিসেন্ট যে প্রকল্পগুলো আছে এটাতে এই জায়গায় আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। পরবর্তী যে জায়গাটা বলছে, এখন বলছে বাংলাদেশের সংবিধান খুবই গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের সংবিধান খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই সংবিধান থেকে এমন কোনো পরীক্ষা নাই যেখানে প্রশ্ন থাকে না, অর্থাৎ সংবিধানকে আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং সংবিধানের যে বেসিক ধারণা, ধারা, তারপরে হচ্ছে কি যে সংবিধানের যে বিভিন্ন দিকগুলো আছে, অর্থাৎ সংবিধান সংশোধন, সংবিধানের কার্যকর কবে হয়, এবং হচ্ছে সংবিধান রিলেটেড যে প্রতিষ্ঠান প্লাস পদ, এই টাইপের যে প্রশ্নগুলো আছে অবশ্যই আমাদেরকে পড়ে ক্লিয়ার করে হতে হবে। এবং হচ্ছে সংবিধানের যে ধারাগুলো আছে, অর্থাৎ 153টাতে ধারা আছে, এই ধারার মধ্যে গুরুত্বপূর্ণ ধারাগুলোকে অবশ্যই আমাদের পড়ে শেষ করতে হবে ভালোভাবে, এবং হচ্ছে যে ভাগগুলো আছে সেটাও আমাদেরকে পড়তে হবে। পরবর্তী আসছি যে এই যে সংবিধানের মধ্যে নির্বাচন নিয়ে বিষয়গুলো আছে, নির্বাচন কমিশনের কথা বলা আছে। সামনে যেহেতু নির্বাচন আসছে, সামনে যেহেতু 2026 সালে নির্বাচনের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে নির্বাচন নিয়ে প্রশ্ন আমরা আশা করছি যে আমরা পাবো, কিছু না কিছু প্রশ্ন আমরা হচ্ছে প্রশ্নে আমরা দেখব। অর্থাৎ এই যে সংবিধান প্লাস নির্বাচন, এই জায়গাটা ভালোভাবে কভার করতে হবে। পরবর্তীতে আসছি, আমরা বলছি যে পরবর্তীতে বাংলাদেশের বন সম্পদ, অর্থাৎ আমাদের যে বনগুলো আছে,
অর্থাৎ কোথায় কোন বন আছে, সুন্দরবন, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে বনাঞ্চলগুলো আছে, এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। এবং একটা দেশের যে কত শতাংশ মানে মোট জমির কত শতাংশ বন থাকা দরকার বা প্রয়োজন, সেটাও আমরা পড়বো। আমরা জানি যে একটা ভূমির হচ্ছে কি, একটা দেশের মোট ভূমির হচ্ছে 25%, অর্থাৎ 25% হচ্ছে কি থাকার দরকার, বন থাকা দরকার। এখানে আমাদের খুবই নগণ্য পরিমাণে হচ্ছে বন আছে। পরবর্তী বলছে সম্পদ, বন ও সম্পদ। কি বলছে? বনজ সম্পদ, বন ও সম্পদ। এই যে বনের সম্পদ গুলো যেগুলো আছে ওগুলা হচ্ছে আমি বলে গেলাম। পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। এখন বলছে যে আমরা মোটামুটি এই যে বাংলাদেশ অংশ থেকে মোটামুটি শেষ করলাম। তবে আর দুইটা জায়গায় বলবো যে খেলাধুলা, অর্থাৎ বাংলাদেশ কোন খেলায় ভালো করছে, কোন খেলায় হচ্ছে তারা হচ্ছে ভালো করছে, সেটা মেয়ে হোক অথবা ছেলেরা হোক, এই খেলাধুলাটা একটু আমাদের রিসেন্ট টাইমে যেগুলো ঘটছে একটু আমাদেরকে দেখতে হবে। খেলাধুলা থেকে অনেক সময় প্রশ্ন থাকে, এই জায়গাটা আমাদেরকে একটু দেখতে হবে। পরবর্তী বলছে যে ঢাবির জন্য আন্তর্জাতিক অংশে 14টি টপিক পড়লে ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে। তাহলে কয়টা টপিক? এই যে মাত্র 14টা টপিক পড়লেই ইনশাল্লাহ একটা লম্বা পরিমাণে, অর্থাৎ শতভাগ না হলেও 95 অথবা 90% কমন আসবে। এই জায়গাটা আমি নিশ্চয়তা দিচ্ছি। এবং হচ্ছে কি পরবর্তীতে আমি যে কোনগুলো টপিক হচ্ছে সিলেক্ট করেছি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে, সেই জায়গাটায় বলার চেষ্টা করছি। আসি, বলছে যে প্রথমে হচ্ছে দেশ পরিচিতি, অর্থাৎ মহাদেশ পরিচিতি। আমরা জানি যে আমাদের 7টা মহাদেশ আছে। বিশ্বে কয়টা মহাদেশ আছে? 7টা মহাদেশে আছে। এর মধ্যে অনেকগুলো দেশ আছে। এশিয়া মহাদেশে 44টা স্বাধীন দেশ আছে। অর্থাৎ এই যে দেশ পরিচিতি, অর্থাৎ এশিয়া মহাদেশের দেশ, তারপর হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ, বিভিন্ন এই যে 7টা মহাদেশের, অর্থাৎ এই যে মহাদেশগুলো দেশগুলো যতগুলো আছে, এই দেশ নিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে দেশগুলো আছে সেগুলো নিয়ে কি করতে হবে? আমাদের হচ্ছে আলাপ আলোচনা অর্থাৎ পড়াশোনাটা একটু করতে হবে। অর্থাৎ এই যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে দেশ পরিচিতি নিয়ে, এই বিগত সালের প্রশ্নকে হাইলাইট করে যদি পড়া হয় ইনশাল্লাহ কমন চলে আসবে। আমরা পরবর্তী যে জায়গায় সেটাতে একটু দেখার চেষ্টা করি। বলছে যে দেশ পরিচিতি মিনিমাম একটা প্রশ্ন আমরা কমন পাবো। কয়টা প্রশ্ন? মিনিমাম একটা প্রশ্ন আমরা দেশ পরিচিতি থেকে কমন পাবো। অর্থাৎ এই যে দেশ পরিচিতি, রিসেন্ট টাইমে কোন দেশগুলো বেশি আলোচিত হচ্ছে, এই দেশগুলোর মুদ্রা প্লাস হচ্ছে কি যে হচ্ছে রাজধানী, এই জায়গাগুলো আমরা কি করব? এই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব। পরবর্তী বলছে বিশ্ব সভ্যতা ও ধর্ম, অর্থাৎ বিশ্বের যে সভ্যতা আছে, যেমন মেসোপটেমিয়া সভ্যতা আছে, এই টাইপের যে সভ্যতাগুলো আছে, গতবার আমরা দেখেছিলাম এই সভ্যতা থেকে মোটামুটি 3টা প্রশ্ন হচ্ছে ঢাবিতে দেওয়া হয়। অর্থাৎ 3টা প্রশ্ন সভ্যতা থেকে দেওয়া হয়েছে, সভ্যতা এবং ধর্ম থেকে। অর্থাৎ আমাদের এই যে সভ্যতা এবং ধর্ম, এই জায়গাটাতে অবশ্যই গুরুত্ব বাড়াতে হবে। এই জায়গাতে আবারও হচ্ছে কি আমাদের গুরুত্ব বাড়াতে হবে। এখান থেকে প্রতিনিয়ত আন্তর্জাতিক অংশে প্রশ্ন থাকে। আচ্ছা, পরবর্তী আসি। বলছে জনসংখ্যা ও উপজাতি, একটা প্রশ্ন। এটা বাংলাদেশ প্লাস হচ্ছে কি আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই। বলছে জনসংখ্যা প্লাস উপজাতি, অর্থাৎ বিশ্বের জনসংখ্যা কত, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা কত, বা হচ্ছে এই যে জনসংখ্যায় বিশ্বের হচ্ছে মানে সর্ববৃহৎ দেশ কোনটা, এই যে জায়গাগুলো, বা জনসংখ্যা মানে ছোট দেশ কোনটা, এই যে জায়গাগুলো থেকে আমরা প্রশ্ন আসতে দেখে এসেছি। অর্থাৎ আবার বলছে যে হচ্ছে মুসলিম বিশ্বে হচ্ছে জনসংখ্যা হচ্ছে কোন দেশটি হচ্ছে সর্ববৃহৎ, এটা ইন্দোনেশিয়া। এরকম প্রশ্ন ক্ষেত্রে আসবে। অথবা বাংলাদেশের অবস্থান কত জনসংখ্যায়, এগুলো প্রশ্ন আমরা সচরাচর দেখে আসি। এবং উপজাতি বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। উপজাতি থেকে আমরা উপজাতিটা মোটামুটি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে উপজাতির, এবং কোনটা মাতৃতান্ত্রিক, কোনটা হচ্ছে পিতৃতান্ত্রিক, এবং হচ্ছে কোনটা হচ্ছে বড় উপজাতি, মানে খর্বকায় জাতি বা উপজাতি কোনটা, এই জায়গাগুলো কি করব? এই জায়গাগুলো আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। এই স্বল্প সময়ে আমরা হচ্ছে কি এই জায়গাগুলোকে গুছিয়ে নিব ইনশাল্লাহ। পরবর্তীতে বলছে বিশ্বের নারীর যে জায়গা, এটা আমরা দেখেছি দেশ প্লাস আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে কি নারীর জায়গা থেকে প্রশ্ন আসে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে নারীগুলো আছে এখান থেকে প্রশ্ন আসে। বিশ্বের প্রথম প্রধানমন্ত্রীকে, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে, বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রীকে, বিশ্বের প্রথম মুসলিম বলছে রাষ্ট্রপতিকে, বা হচ্ছে বিশ্বের প্রথম হচ্ছে রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতিকে। এই টাইপের প্রশ্নগুলো আমরা এর আগে প্রচুর পরিমাণে দেখে এসেছি। আমরা এই জায়গাটায় গুরুত্ব দিব। এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন আশা করছি যে থাকবে। পরবর্তী বলছে যে বিশ্ব অর্থনীতি আমদানি রপ্তানি, অর্থাৎ কোন দেশ হচ্ছে কোন বিষয়টা নিয়ে, অর্থাৎ কোন পণ্য আমদানিতে হচ্ছে শীর্ষ, কোনটা উৎপাদনে শীর্ষ,
এই জায়গাগুলো আমরা দেখি যে বিগত প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো থাকে। তাহলে এই জায়গাতে অবশ্যই আমরা কি আমদানি এবং রপ্তানির যে জায়গা আছে এখানে হচ্ছে কি এখানে অবশ্যই গুরুত্ব দিব। পরবর্তীতে বলছে জাতিপুঞ্জ অর্থাৎ লিগ অব নেশন এবং হচ্ছে কি জাতিসংঘ, এই যে জায়গাটা আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গা লিগ অব নেশন এবং হচ্ছে কি জাতিসংঘ, এই জায়গা থেকে প্রশ্ন থাকেই থাকে। অর্থাৎ এই জায়গাটায় অবশ্যই আমরা হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বো, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে প্রশ্ন। পরবর্তী বলছি যে আন্তর্জাতিক সংস্থা, এছাড়াও এই জাতিপুঞ্জ এবং হচ্ছে জাতিসংঘ ছাড়াও অন্যান্য যে সংস্থাগুলো আছে যেমন হচ্ছে আইএলও, সার্ক, এই টাইপের যে সংস্থাগুলো আছে, ইন্টারপোল, এই যে সংস্থাগুলো আছে গুরুত্বপূর্ণ, ডাব্লিউটিও, তারপর ইইউ, এই টাইপের প্রশ্নগুলো অর্থাৎ এই টাইপের সংস্থাগুলো নিয়ে আমরা হচ্ছে যে প্রশ্নগুলো বিগত সালগুলোতে এসছে এবং গুরুত্বপূর্ণ, এই সংস্থাগুলোর হচ্ছে সদর দপ্তর কোথায়, বিশেষ করে সদর দপ্তরের জায়গা থেকে প্রশ্নগুলো আমরা দেখেছি যে এই জায়গাতে বেশি আসে। এবং আবারও বলছি যে হচ্ছে সদর দপ্তর ছাড়াও হচ্ছে গুরুত্বপূর্ণ সাল এবং হচ্ছে কি বাংলাদেশ ওই সংস্থা কত সালে হচ্ছে সদস্য পদ লাভ করে এবং রিসেন্টলি যে সদস্যরা চেঞ্জ হয়েছে সেটা, যেমন হচ্ছে আমরা হচ্ছে জানি হচ্ছে যেটা বলছিলাম যে জি8, আচ্ছা সরি, বলছিলাম ডি8, ডি, আচ্ছা আমরা পুনরায় আসছি, ডি8 অর্থাৎ এই যে ডি8 যে সংস্থাটা আছে লাস্ট বছর অর্থাৎ 2024 সালে একটা হচ্ছে কি ডি8 এর যে সদস্য, এটা হচ্ছে 8টা ছিল, আমাদের 9তম সদস্য অর্থাৎ 9ম সদস্য হয় আজারবাইজান, সরি আজারবাইজান, অর্থাৎ যে এই যে 9তম সদস্য হয়েছে আজারবাইজান, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিজ অর্থাৎ যে এই যে উন্নয়নশীল দেশগুলো 8টা দেশ আছে তার মধ্যে হচ্ছে কি গত বছরের 2024 সালে হচ্ছে আরেকটা সদস্য যুক্ত হয় যেটার নাম হচ্ছে আজারবাইজান। অর্থাৎ এখন যদি আমাকে প্রশ্ন করে ডি8 এর সদস্য কত, ডি8 এর লাস্ট সদস্য কত, তাহলে আমরা কি করব, ডি8 এর সদস্য হচ্ছে আমরা জানি হচ্ছে কয়জন, 9টা এবং সদস্য রাষ্ট্র, এবং হচ্ছে ডি8 এর যদি বলা হয় যে হচ্ছে 9তম সদস্য কোনটা, সেটা হচ্ছে আমাদের কি আজারবাইজান। পরবর্তীতে আমরা আসছি, বলছে প্রণালী এবং হচ্ছে সীমারেখা, অর্থাৎ এই যে বিভিন্ন দেশের সাথে যে সীমারেখা এবং হচ্ছে প্রণালী আছে, যেমন পক প্রণালী আছে, বিভিন্ন ধরনের প্রণালী আছে, এই যে প্রণালীগুলো আমরা হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন আমরা দেখে আসছি এবং এই জায়গাটা আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এবং হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আসলে যেন মিস না যায় এইভাবে অন্ততপক্ষে প্রিপারেশনটা নিব, ইনশাল্লাহ পরীক্ষা আমাদের ভালো হবে। পরবর্তীতে আসি, বলছে ভৌগোলিক উপনাম, ভৌগোলিক উপনাম অর্থাৎ ভৌগোলিকভাবে যেমন উপনাম কিছু আছে, এই যে উপনামগুলো থেকে প্রশ্ন আসে, উপনাম থেকে সবসময় একটা দুইটা প্রশ্ন থাকে বিভিন্ন জায়গায়, বা অর্থাৎ এই যে এমসিকিউ যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেখানে হচ্ছে এই যে কি বলছে যে হচ্ছে উপনাম, ভৌগোলিক উপনাম থেকে আমরা প্রশ্ন দেখে এসেছি, ঢাবিও তার ব্যতিক্রম নয়, এখানে প্রশ্ন থাকে। অর্থাৎ এখানে আমরা দেখেছি একটা প্রশ্ন কমন থাকে, এখান থেকে আমরা হচ্ছে পড়বো বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা এই যে জায়গাটা অর্থাৎ একটা প্রশ্ন দুইটা প্রশ্ন যেটা বলছি আর কি, এই জায়গাটা অবশ্যই বিগত সালের বিগত 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই যে তথ্যগুলো আমি দিচ্ছি এই বিগত সালের অ্যানালাইসিস করা তথ্য। আচ্ছা পরবর্তীতে আসছি বিখ্যাত ব্যক্তি এবং উক্তি, অর্থাৎ বিভিন্ন দেশের যে বিখ্যাত ব্যক্তিগুলো আছে, রাজনৈতিক ব্যক্তি বা হচ্ছে লেখক টাইপের যে ব্যক্তিগুলো আছে, বিভিন্ন সংস্কারমূলক যে কাজগুলো করেছে বিখ্যাত ব্যক্তি, এদের হচ্ছে কি এই যে ব্যক্তিগুলো কি করেছে অথবা কোন বইটা লিখেছে অথবা তাদের হচ্ছে কি গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো, অথবা সক্রেটিস হইতে পারে, তারপর হচ্ছে নেপোলিয়ন হইতে পারে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতে পারে, এই যে ব্যক্তিগুলো আছে তাদের হচ্ছে কি এক হচ্ছে বক্তব্য এবং হচ্ছে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের বই এবং কাজকর্ম, রাজনীতিতে অংশগ্রহণ বা রাজনৈতিক দল, এই জায়গাগুলো থেকে আমরা হচ্ছে প্রশ্ন দেখে এসেছি, অর্থাৎ এই জায়গাটা অবশ্যই আমাদের কি গুরুত্ব দিয়ে পড়া লাগবে। পরবর্তীতে বিখ্যাত লাইব্রেরি এবং গ্রন্থ, এই জায়গাতে প্রশ্ন আসে বিখ্যাত বিশ্বের বিখ্যাত লাইব্রেরি কোনটা, এটা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লেখকের বই, এই জায়গাগুলো আমরা হচ্ছে পড়ার সময় একটু ভালো করে পড়ে নিব। পরবর্তী আমরা আসছি, বলছে পদক, তারপর পুরস্কার এবং হচ্ছে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা সম্মাননা হবে, তো এখানে একটু সরি আমি একটু ভুলের জন্য। তারপর বলছে কি পদক, পুরস্কার এবং সম্মাননা থেকে কি থাকে, একটা প্রশ্ন থাকে, তো অর্থাৎ এই যে পদকের জায়গা থেকে বলছে যে আমি প্রথমে বলছিলাম যে নোবেল পুরস্কার,
নোবেল পুরস্কার থেকে প্রশ্ন থাকে না ভার্সিটিতে, এটা হচ্ছে খুব কম দেখা যায়। প্রত্যেকটা প্রশ্নতেই আমরা দেখে আসি যে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন থাকে, অর্থাৎ নোবেল পুরস্কার যে শান্তিতে নোবেল কোনটা পাইলো, অর্থনীতিতে কোনটা পাইলো, এই সাহিত্যে কোনটা পাইলো, বিশেষ করে এই তিনটা জায়গা থেকে বেশি প্রশ্ন থাকে। কিন্তু আমাদের ছয়টা যে নোবেলের যে জায়গা আছে, ছয়টা জায়গার কতজন পাইলো এবং হচ্ছে কোন বিষয়ে পাইলো, এগুলো হচ্ছে অবশ্যই আমাদেরকে আত্মস্থ করতে হবে বা মনে রাখা লাগবে আমাদের। পরবর্তী আমরা আসি, বলছে খেলাধুলা, বলছে কি, বলছে খেলাধুলা। তাহলে খেলাধুলার দিকে যাই। এটা হচ্ছে দেশীয় এবং হচ্ছে কি আন্তর্জাতিক যে খেলাগুলো হয় সব ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের এই খেলাধুলার মধ্যে ফেলেছি আমরা। এবং হচ্ছে এই যে খেলাধুলা আছে, রিসেন্ট টাইমে, আবারও বলছি, রিসেন্ট টাইমে বাংলাদেশ কোন জায়গায় ভালো করছে বা হচ্ছে সামনের সময়গুলো কোথায় কোন খেলাটা আছে আমাদেরকে দেখতে হবে। আমরা যদি 2026 সালের দিকে তাকাই, তাহলে কি আমরা একটা খেলাধুলা পাই, যেটা হচ্ছে 2026 সালের ফুটবল বিশ্বকাপ। খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 2022 সালের ফুটবল বিশ্বকাপ থেকে লম্বা একটা প্রশ্ন, অর্থাৎ অনেক প্রশ্ন আমরা দেখেছি। 2026 সালের বিশ্বকাপেও হচ্ছে তার ব্যতিক্রম হবে না, অর্থাৎ কোথায় হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কত সালে হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং হচ্ছে কোথায় এবং কতটি দল অংশগ্রহণ করবে সেটাও একটা কি, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে আমরা আসি, বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ যে আইসিটির যে নর্মাল যে বিষয়গুলো আছে, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই জায়গা থেকে আমরা দেখি যে হচ্ছে প্রশ্ন মাঝে মাঝে প্রশ্ন তুলে দেয় দু একটা। তো এই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করব। পরবর্তীতে আসি। আচ্ছা, পরবর্তীতে আমরা শেষের দিকে চলে এসেছি, প্রায় শেষের দিকে। আমি জাস্ট এখন বলবো যে হচ্ছে বিগত যে বিষয়গুলো, অর্থাৎ এছাড়াও বলছি যে হুবহু কিছু প্রশ্ন কমন পেতে যা যা পড়বা, অর্থাৎ কিছু জায়গা থেকে আমরা প্রশ্ন পড়লে আমরা দেখেছি যে বিগত সালের প্রশ্নগুলো পড়লে অনেকটা ক্ষেত্রে হচ্ছে কি হুবহু ওখান থেকে কিছু প্রশ্ন কমন পাওয়া যায়। আমরা দেখব যে প্রথমে বলছিলাম বিগত 5 বছরের ভর্তি পরীক্ষা, অর্থাৎ বিগত 5 বছরের অ্যাডমিশনের যে ভর্তি পরীক্ষাগুলো হয়ে গেছে বিভিন্ন ভার্সিটিতে, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভার্সিটিতে যে প্রশ্নগুলো হয়ে গেছে, সেই জায়গাটা কি করব আমরা হচ্ছে আস্তে আস্তে এই প্রিপারেশনটাকে গুছিয়ে নিব, অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো পড়ে শেষ করব। এবং অবশ্যই অবশ্যই রিভাইজ দেওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু পড়ব এটা চেষ্টা করব সব সময় রিভাইজ দেওয়ার। একেবারে পড়ে যাব, রিভাইজ দিব না, তাহলে হচ্ছে কি পরীক্ষার যে জায়গাটা, অর্থাৎ আমরা যখন এমসিকিউ পূরণ করতে যাব তখন কি এই জায়গাটায় হচ্ছে কনফিউশন তৈরি হবে। অর্থাৎ এই কনফিউশনের তৈরির যে জায়গাটা, এটা আমাদেরকে যতটা কমানো যায় সেটা আমাদেরকে কমাতে হবে রিভাইজের মাধ্যমে। এবং হচ্ছে প্র্যাকটিস করবো অবশ্যই লিখার প্রশ্ন যখন পড়বা তখন অবশ্যই হচ্ছে কি করবা, লিখার প্র্যাকটিস করবা। পরবর্তীতে আমাদের শেষ যে অংশটা আছে, বলছিলাম যে 25তম বিসিএস থেকে 47তম বিসিএস, অর্থাৎ বিসিএস এর প্রশ্নগুলো থেকে আমরা দেখে এসেছি যে বিসিএস এর প্রশ্নগুলো থেকে কি আমাদের হচ্ছে যে জায়গাটা আছে এখান থেকে প্রশ্ন কমন আসে। অর্থাৎ 25তম বিসিএস থেকে 47তম বিসিএস এর যে প্রশ্নগুলো অনুষ্ঠিত হয়ে গেছে সেই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবা। এখান থেকে সমাধান করলে দেখবা যে কিছু না কিছু প্রশ্ন হুবহু কমন চলে এসছে। অর্থাৎ হুবহু কমন প্রশ্নগুলো যখন আসবে, তুমি এটাতে যখন ভালো করবা তোমার পরীক্ষাটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আজকের আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদের জন্য শুভকামনা, এবং হচ্ছে সামনে যেহেতু মোটামুটি সময় খুবই কমে এসছে, 35 দিনের মতো, তোমাদের 35 অথবা 36 দিনের মতো সময় আছে। একেবারে সিলেক্টেড টপিক গুলো নিয়ে হচ্ছে বিস্তারিত পড়ো এবং হচ্ছে রিভাইজ দাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।